আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ বাংলা ভিশন স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব মাসুদ করিম, অ্যাসাইনমেন্ট এডিটর, দৈনিক দেশকাল নিউজ। আজকের আলোচনা আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত আমরা দিনের যেসব পত্রপত্রিকা প্রকাশিত হয়ে থাকে সেই সব পত্রিকার শিরোনামগুলোকে বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রপত্রিকার শিরোনাম। শুরুতেই প্রথম আলোর প্রধান শিরোনাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026, প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 2000 প্রার্থী। 79 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী 92 জন, জামাতের 1 জন। 5 লাখ স্নাতকধারী বেকারকে বিনা সুদে ঋণ দেবে জামাত। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ 8 খাতে বিশেষ পরিকল্পনা বিএনপির। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, এবার ভোটযুদ্ধের প্রস্তুতি, শেষ হলো মনোনয়নপত্র প্রত্যাহার। বিএনপিতে 290 আসনে প্রার্থীরা ভোট করছেন, জামাত 215টি আসনে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, অর্ধশত আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। 305 জনের প্রার্থিতা প্রত্যাহার, সারা দেশে বৈধ প্রার্থী 1967 জন। মাইকে ঘোষণা দিয়ে হামলা, অংশ নেয় 400-500 লোক। জাতি কখনো দিশেহারা হলে এই জাদুঘরে পথ খুঁজে পাবে প্রধান উপদেষ্টা। আরেকটি শিরোনাম, নিকারের সভা, নতুন থানা হচ্ছে 4টি, অর্থ মন্ত্রণালয় হবে 2টি প্রশাসনিক বিভাগ। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, নির্বাচনের আপিলে প্রার্থিতা ফিরে পেলেন 416 জন, ভোটের লড়াইয়ে 2257 জন প্রার্থী। আরেকটি শিরোনাম দেখছি আমরা, জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে শিগগিরই অভিযান। 299 ভোট কেন্দ্রে বিদ্যুৎ নেই, বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশনা। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম, জামায়াতে ইসলামীর পলিসি সামিট 2026, নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ঢাকার 10 আসনে 21 জনের প্রার্থিতা প্রত্যাহার। গণভোট ঘিরে হ্যাঁ না মেরুকরণ জটিল হচ্ছে, জুলাইপন্থীদের বিভাজনে সক্রিয় ফ্যাসিবাদ গোষ্ঠী। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, চূড়ান্ত লড়াইয়ে 2000 প্রার্থী। আরেকটি শিরোনাম, সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুর, রোকন বাহিনীর লোক মনে করেই র্যাবের উপর হামলা। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, 298টি আসনে 1967 প্রার্থী প্রতীক বরাদ্দ আজ, ছাড় না পেয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন মাহমুদুর রহমান মান্না। আরেকটি শিরোনাম, নতুন বাংলাদেশ গড়তে 31 দফা রূপরেখা জামাতের। আলোচনা সভায় মির্জা ফখরুল জানিয়েছেন, এবারের নির্বাচন উদার গণতন্ত্র বনাম উগ্রপন্থীদের লড়াই। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, তাদের প্রধান শিরোনাম হচ্ছে, প্রত্যাহার 305, লড়াইয়ে 1967, প্রতীক নিয়ে এবার মাঠ নামছেন প্রার্থীরা। অ্যাম্বুলেন্স থেকে গাড়ি, সব সিন্ডিকেটে জিম্মি। আরেকটি শিরোনাম, ভোটের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, অর্ধশত আসনে বিএনপির বিদ্রোহী, 298 আসনে মোট প্রার্থী 1967 জন। তারেক রহমান বলেছেন, বিজয়ী হলে করাইল বস্তিতে উঁচু বড় বিল্ডিং করে দেব। নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে প্রধান উপদেষ্টা। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, কি ঘটেছিল জঙ্গল সলিমপুরে, বাবার জন্য কান্না থামছে না মুনতাহার, কাল থেকে মাঠ তাতাবেন প্রার্থীরা, প্রতীক বরাদ্দ আজ। ঐক্যবদ্ধ থাকলে সমস্যার সমাধান করতে পারব। জামাতের পলিসি সামিট, 31 দফা কর্মপরিকল্পনা উপস্থাপনা। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ফোলা ফাঁপা চাহিদা গলার কাটা, দুর্নীতির প্রতিবেদন নিয়ে লুকোচুরি। জামাতের ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যুবশক্তি, নারী ও প্রবাসীরা। বিএনপির পৌষ মাস 3 সমীকরণে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, আওয়ামী লীগের ভোট নিয়ে কাড়াকাড়ি, লুট হওয়া অস্ত্র উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আজ প্রতীক নিয়ে কাল মাঠের লড়াইয়ে নামবেন প্রার্থীরা। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, 2025 সাল ছিল সড়কে সর্বোচ্চ মৃত্যুর বছর। সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ, নির্বাচনী জোটে ছাত্র নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত। আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা বন্ড দিতে হবে না, জানিয়েছে মার্কিন দূতাবাস। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, দেয়ার মেন হেডলাইন্স, বিএনপি's rebel wolves just will not
go away. Jamaat too has its share of trouble. Withdrawal deadline ends. Another headlines: policy dialogue will repair state, improve lives. BNP rolls out plans. Insaf, dignity, shared prosperity. Jamaat lays out its vision. Another headlines, the Daily Observer. Their main headlines: BNP to build flats for slum dwellers, said Tariq Rahman. Another headlines: Jamaat unveils new Bangladesh vision. ইংরেজি দৈনিক দ্য নিউ এজ, nationwide electioneering begins tomorrow. Candidates free to campaign after symbol allocation today. Another headlines: parties question fairness, secrecy of expatriates, postal voting. Another headlines: BNP outlines 8 social policies. মাসুদ ভাই, এই ছিল আজকের বিভিন্ন পত্রপত্রিকার যে শিরোনামগুলো দেখলাম। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের শিরোনাম হচ্ছে জাতীয় নির্বাচনকে ঘিরে। আমরা দেখলাম প্রায় 2000 প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্ত হয়েছে। আজকে প্রতীক বরাদ্দ, কাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। আসলে এবারে নির্বাচনের হিসাব নিকাশটা কেমন দেখছেন? নির্বাচনের পরিবেশ সব মিলিয়ে কি সবকিছু ঠিকঠাক মতো এগোচ্ছে? ধন্যবাদ। নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ, সেটা একটা ক্রুশিয়াল মোমেন্টে বা প্রেজে পদার্পণ করেছে। কারণ আজকেই যদি প্রতীক বরাদ্দ হয়, রাত 12টার থেকে যদি প্রচার শুরু হয়, তাহলে তো এটা একটা নির্বাচনের যে আমেজ, জমজমাট বা মানে প্রচারণা, প্রার্থীরা হয়তো মানুষের দ্বারে দ্বারে যাবেন, মিছিল করবে বা যেভাবে তারা প্রচার স্ট্র্যাটেজি নিয়েছে সেই প্রচারগুলি শুরু হবে এবং উত্তাপ উত্তেজনাটা ক্রমশ বাড়তে থাকবে, এটা স্বাভাবিক। এবং যেটা আমরা বলতে চাচ্ছি যে এখানে 2000-এর মতো প্রার্থী আছে। প্রার্থীর সংখ্যা একেবারে কম না, ভালোই প্রার্থী আছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে প্রধানত বিএনপি এবং তার জোটের প্রার্থীরা আছে, জামাত এবং তার জোটের প্রার্থীরা। সবচেয়ে মানে সবাই লক্ষণীয় বিষয় হলো বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও মাঠে আছে এবং তারা কিন্তু প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করে চলে যায় নাই, তারাও মাঠে আছে। সুতরাং এখানে একটা বিরাট চ্যালেঞ্জও দেখা যাচ্ছে যে বিএনপির সামনে, যে তার দলীয় প্রার্থী যে সব কয়টাই যে মানে জোটভুক্ত আসনগুলিতে প্রার্থী তার নয়, বিএনপির সঙ্গেও বিএনপি লড়াই করতেছে, এরকম একটা ব্যাপার আছে। ধানের শীষের সঙ্গেই তাদের হতে লড়তে হবে। এবং তো এখানে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো যে পরিবেশটা নির্বাচনে কীরকম থাকে। একটা হলো প্রচারণার সময়, তো এটা তো আমাদের দেশে যে বরাবরই আমরা বলে থাকি যে নির্বাচনের হিস্ট্রিতে সহিংসতা, ভায়োলেন্স, মারামারি এইগুলির একটা ব্যাপার থেকে যায়। আবার এইবারে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু একটা আপরাইজিংয়ের পরে ভোটটা হচ্ছে এবং লং টাইম ইন্টারিম গভর্নমেন্ট থাকার পরে এখন একটা ডেমোক্রেসিতে ট্রানজিশন হচ্ছে। এবং ট্রানজিশন ডেমোক্রেসিতে শুধু না, এটার একটা টোটাল সিস্টেমের মধ্যেও একটা পরিবর্তন আনার জন্য একটা গণভোটও একই সঙ্গে হচ্ছে। সুতরাং আমি মনে করি যে সামনের দিনগুলি অবশ্যই চ্যালেঞ্জিং হবে। একটা হলো যে নির্বাচনের পরিবেশটা ঠিকমতো বজায় রাখা ভোটের আগে, প্রচারের সময়। দ্বিতীয় হলো যে ভোটের দিনে এবং সেই সময়ের পরিস্থিতিটা। আর সবচেয়ে বড় ভয় হলো আফটার ইলেকশন, যারা হেরে যাচ্ছে তারা কীরকম ব্যাকলেশ করে কিনা। কারণ এখানে তো সহনশীলতার মাত্রা খুব কম দেখা যায়, আপনারা লক্ষ্য করেছেন। এই জিনিসগুলি সবচেয়ে ভয়ভীতিকর। ইতিমধ্যেই আমরা কয়েকটা জায়গায় সহিংসতার খবর পেয়েছি, যেটা মিরপুরে গতকাল রাতেই ঘটনা ঘটেছে। বিএনপি জামাতের কর্মীদের মধ্যে এখন সংঘর্ষ কিংবা ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে, কয়েকজন আহত হয়েছে। এই ধরনের সংঘাত কি সামনের দিনগুলোতে আরো ছড়িয়ে পড়তে পারে? আরো আগে এক প্রার্থী মারাও তো গেছে, হ্যাঁ, তারপরে এরকম ঘটনা ঘটেছে বাংলাদেশ। তো এখন আমরা যেটা বলতেছি যে এটা আশঙ্কা উড়াইয়ে দেওয়া যাচ্ছে না, কারণ একটা বিরাট আশঙ্কার মধ্যে আমরা থাকতে পারি। যে একটা হইল যে প্রেডিকশন, কারণ যতবার যে নির্বাচন হয়েছে প্রত্যেকবারই হয়েছে। আর একটা হলো যে সুনির্দিষ্ট তথ্য। তো সুনির্দিষ্ট তথ্যের ব্যাপারে আমার মনে হয় যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলির যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। সবচেয়ে বড় কথা যে এখানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ আছে, সেনাবাহিনীকে রোল প্লে করতে হবে। যদি সেনাবাহিনী রোল প্লে না করে তাহলে ইলেকশনটা সুষ্ঠু করা কঠিন হয়ে যাবে। কারণ পুলিশের একার পক্ষে এত বড় নির্বাচন এবং এখানে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়ে গেছে অলরেডি, সেটা। আরেকটা হলো যে একটা আওয়ামী লীগের মতো একটা বড় দল বাইরে আসছে, তাদের কি ভূমিকা হয় সেটাও তো একটা
সমস্যা। তো আমি মনে করি সব মিলে এইবারে নির্বাচনটা একেবারে আশঙ্কা মুক্ত নির্বাচন এটা বলা যায় না। আইন শৃঙ্খলাটাই সবার একটা উদ্বেগের বিষয়, এবং এটার জন্য যদি পর্যাপ্ত প্রস্তুতি না থাকে, যেমন কিছু কিছু ভালনারেবল জিনিস থাকে, তো যেমন ধরেন এই নির্বাচনের সময় বা নির্বাচনের আগে আগে ভোটারদেরকে হুমকি ভয়ভীতি যদি দেখানো হয়, তাহলে ভোটার টার্ন আউট কমে যেতে পারে। বিশেষ করে মহিলারা কোনো গোলযোগের মধ্যে ভোট দিতে যেতে চায় না। তো ভোটার টার্ন আউট যদি কম হয়, তাহলে তো আমাদের দেশে তো ভোটার টার্ন আউট একটা বিরাট ব্যাপার। অন্যান্য দেশে হয়তো কম হইলে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় হলো যে হেরে যাওয়া প্রার্থীরা আবার উল্টা প্রার্থীদের হামলা করে, বিশেষত সংখ্যালঘু, বিশেষত যারা মানে একেবারেই না তাদের ব্যাপারে। আর তৃতীয় হলো যে এখানে তরুণ সমাজের 4 কোটি ভোটার আছে, এবার নতুন ভোটার যারা কোনোদিন ভোট দেয় নাই, এটা একটা বিরাট ফ্যাক্টর। সেখানে তারা ভূমিকাটা কি? জি, আপনি মাঝখানে বলছিলেন যে এই নির্বাচনের আগে পরে হয়তো নিরাপত্তা ইস্যুতে হয়তো এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে বা এক ধরনের শঙ্কা করছেন। আমরা একটা অনলাইনে সংবাদ দেখছিলাম যে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ থেকে যে কূটনীতিকদের পরিবারকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। আসলে এইটা কেন? নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি থাকতে পারে? এটা কি আসলে কয়েকদিন ধরে যে আমরা দেখছিলাম বাংলাদেশ এবং ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন, এটাই কি একমাত্র কারণ, না আপনি যে নিরাপত্তা ঘাটতির কথা বলছেন সেরকম কোনো শঙ্কা থেকে এটা করা হয়েছে? এটা 2 কারণে হতে পারে। প্রথমত একটা হলো যে প্রিকশনারি সবাই মানে সতর্কতামূলক, তারা তো প্রত্যেকটা এমবেসি কিন্তু এখানে সিকিউরিটি অ্যাসেসমেন্ট করে পরিস্থিতি। যেমন আমেরিকা বা ইউরোপিয়ানরা এক ধরনের অ্যালার্ট দিয়ে রাখছে তাদের দেশে সিটিজেনরা যাতে না আসে এই দেশে, ইলেকশন হচ্ছে, ভায়োলেন্স হইতে পারে, তাদের একটা প্রেডিকশন আছে। ইন্ডিয়ার হিসাবটা যেহেতু আমাদের নেইবারিং কান্ট্রি এবং ইন্ডিয়ার সাথে এখন উত্তাপ উত্তেজনা আছে, তার প্রেক্ষিতে তাদের কাছে সুস্পষ্ট কোনো তথ্য থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, যে এটা সতর্কতামূলকভাবে তারা ফ্যামিলিগুলিকে দূরে সরে রাখছে। তারা কিন্তু তাদের মিশন উইথড্র করছে না। তাদের মিশন ইন্ডিয়ান যে দূতাবাস ঢাকায় আছে এবং ঢাকার বাইরে যে কয়টা জায়গায় আছে, প্রত্যেকটা দূতাবাসে ফুল সুইং তাদের সকল ডিপ্লোমেট আছে। ফ্যামিলিগুলিকে তারা আপাতত সরিয়ে রাখছে নির্বাচনের সময়টায়। কারণ এই ধরনের তারা কী কারণে আশঙ্কা করছে জানি না, কিন্তু তাদের যে 2 দেশের মধ্যে সাম্প্রতিক যে উত্তাপ উত্তেজনা, বিশেষ করে এক ধরনের ওয়েব ইন্ডিয়ান এখন আসছে, ক্রিকেট কেন্দ্র করে বলেন বা হাদির মৃত্যুকে কেন্দ্র করে বলেন বা গত আমলে শেখ হাসিনারকে তারা আশ্রয় দেওয়ার কারণে হোক, বা এখানে কোনো ভূ রাজনৈতিক কারণে পাকিস্তান চায়না ওদের উস্কানি থাকার কারণে হোক, তারা একটা হয়তো কিছুটা অ্যাসেসমেন্ট করেছে। অথবা এমন হইতে পারে যে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্যই আছে যে তাদের উপরে হামলা টামলা হইতে পারে, সেরকমও কিছু হইতে পারে। আর দ্বিতীয় হলো যে গতবার যখন আপরাইজিং হইল, তখনও তো ইন্ডিয়ান এমবেসির সকল স্টাফ তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে গিয়েছিল সিকিউরিটির জন্য, সাময়িক সময়ের জন্য, পরে আবার তারা তাদের এমবেসিতে ফিরে আসছে। এবং তারা এই বিষয়গুলি হয়তো এর জন্য করেছে। তো এই জিনিসটা তো আমাদের জন্য একটা সিগন্যাল। সুতরাং আমাদের মনে করে রাখা উচিত যে এই ব্যাপারে বিশেষ করে বিদেশি মিশনগুলির নিরাপত্তার ব্যাপারটা খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত। এখানে খুব ভূ রাজনীতির রীতিমতো ব্যাটেল ফিল্ড হয়ে গেছে বাংলাদেশ। কিন্তু একটা প্রশ্ন মাঝখানে করতে চাই, যেখানে মার্কিন দূতাবাস কিংবা যুক্তরাজ্য কিংবা অন্য দেশের দূতাবাসের সব কর্মকর্তা কর্মচারী কিংবা তার পরিবারের সদস্যরা থাকছেন, সেখানে ভারতের পরিবারের সদস্যের তাদের থাকতে সমস্যাটা কোথায়? দুটো দিক। একটা হলো যে তাদের কাছে তাদের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য আছে কিনা, তাদের যে সিকিউরিটি অ্যাসেসমেন্ট আছে সেখানে তাদের কাছে আছে কিনা আমরা জানি না, হয়তো থাকতে পারে, নাও থাকতে পারে। আর দ্বিতীয় হলো ভারতেরটা আর অন্যগুলি তো এক না, ভারত তো নেইবারিং, তার সাথে 4000 কিলোমিটার আমাদের বর্ডার আছে এবং এখানে ভারত বিরোধিতারও একটা ব্যাপার আছে। তো সেইখান থেকেও হয়তো তারা ঠিক করতে পারে। অথবা আরেকটা স্টেপ এমন হইতে পারে যে না, ঠিক আছে, আমরা এটা একটা মেসেজ দিই যে এখানকার সিকিউরিটি সিচুয়েশন খারাপ। কোনটা কাজ করছে এখানে আমাদের পক্ষে তো বোঝা মুশকিল, এটাই ইন্ডিয়াই ভালো বলতে পারবে, কারণ তারা তো অফিসিয়ালি কোনো ঘোষণা করে নাই। আমরা এই খবরটা পাচ্ছি ইন্ডিয়ার পত্রপত্রিকা থেকে। ইন্ডিয়ার পত্রিকাগুলি ভালো করে, যেমন হিন্দুস্তান টাইমস বা দি হিন্দু, ওরা এই খবরটা দিয়েছে। তো ওরা যেহেতু দিয়েছে, তাইলে ওদের ভেতরকার খবরই এটা। কিন্তু ওরা কিন্তু অফিসিয়ালি বলে নাই যে আমাদের ফ্যামিলি ফেরত নিয়ে যাচ্ছি, এটা তারা নিচ্ছে। তারা আনুষ্ঠানিকভাবে কিছু বলে না, এটা তো বলে নাই, কিন্তু তারা তাদের ভেতরে এটা এই ধরনের প্রস্তুতি তারা নিতেই পারে, যে কেউ নিতে পারে। যে কোনো একটা দেশে যদি গোলযোগের আশঙ্কা তারা দেখে,
এটা তাদের ইচ্ছা। মাসুদ ভাই, একটা জিনিস জানতে চাইবো যে আপনি তো দীর্ঘদিন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছেন, কূটনীতিকদের খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে, বিশেষ করে ভারতীয় কূটনীতিক কিংবা ভারতীয় রাষ্ট্রদূত তাদের সাথেও হয়তো যাওয়া আসা থাকতে পারে। আমরা যেহেতু জানি কয়েকবার আপনি ভারতও সফর করেছেন, আপনার কাছে যে জিনিস জানতে চাই যে এখনকার যে রাজনৈতিক টানাপোড়েন, ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, এইটা নিয়ে ভারত কি ভাবছে, তাদের রাষ্ট্রদূত কিংবা তাদের যে কূটনীতিকরা এটাকে আসলে কি সমাধান পর্যায়ে যাওয়ার চেষ্টা করছে কিনা, বা তারা আসলে কিভাবে দেখছে? তাদের ভাবনাটা হলো যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক ওঠানামা করে। তারা এই যে স্বাধীনতার সময়তে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, মাঝখানে আবার খারাপ হয়েছে, আবার ভালো হয়েছে, এটা একটা নেইবারিং কান্ট্রির মধ্যে এরকম হয়। তো তারা মনে করতেছে যে নির্বাচিত সরকার আসলেই সব কিছু ঠিক হয়ে যাবে, সেটা সে পর্যন্ত তারা ওয়েট অ্যান্ড সি পলিসিতে নিয়েছে। যদি এখন একটা খুব একটা উত্তেজনাকর বিরাজ করতেছে, যেহেতু ভূ রাজনীতিভাবে, যেমন সর্বশেষ যেটা হলে চাইনিজ অ্যাম্বাসেডার তিস্তা প্রজেক্টে যে ভিজিট করার পরে এরা আবার খুব ভয় পেয়ে গেছে যে এখানে আবার এরা খুব উদ্বেগ দেখাচ্ছে যে এখানে আবার চাইনিজ প্রজেক্ট হইলে সেটা তাদের চিকেন নেক্সের নিরাপত্তার সমস্যা হয় কিনা, এই সমস্ত ব্যাপারগুলি তারা দেখতেছে। কিন্তু এই বিষয়গুলি তো আমার মনে হয় না যে এইগুলিতে আমরা কোনো ভূ রাজনীতির সাথে জড়িত, ওটা তাদের দেশের ব্যাপার। আমাদের দেশে হলো যে আমাদের এই যে তিস্তা প্রজেক্টের কথা বলেন বা যাই বলেন, এগুলি আমাদের বাঁচা মরার প্রশ্ন, কারণ এখানে পানির দরকার আছে আমাদের, কারণ ইরিগেশন ছাড়া আমাদের এত বিশাল জনগোষ্ঠীকে বাঁচায় রাখা, বিশেষ উত্তরাঞ্চলে আপনি জানেন যে প্রত্যেকটা বছর মানে কি পরিমাণ মানুষের ক্ষুধা, দারিদ্র পারে, নদী ভাঙনের বিশেষ করে শুষ্ক মৌসুমে 16টা নদী ওখানে ভাঙছে অনবরত। সুতরাং এখানে ইরিগেশন এবং কৃষিটাই হলো একটা প্রধান অবলম্বন। তিস্তাটা বাঁচা মারার প্রশ্ন। এখন তিস্তার যদি ওয়াটার শেয়ারিংটা হয়ে যেত তাহলে হয়তো আমরা অতটা বলতাম না যে আমাদের এখানে বড় প্রজেক্ট চাইনিজ অর্থায়নের দরকার। কিন্তু এখন যখন চুক্তিও হচ্ছে না, কিছুই হচ্ছে না, তখন তো মানুষকে বাঁচতে হবে, তো সেই জন্যই আর কি। কিন্তু আমরা তো এর আগে দেখেছি যে হয়তো কেন্দ্রীয় সরকার এটা করতে চায়, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বারবার বাধা দিয়ে আসছে। ওটা ইন্ডিয়াতে এরকম ব্যাপার আছে, এরা তো যেহেতু একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সেখানে রাজ্য আছে এবং আছে, পানিটা হলো রাজ্যের ব্যাপার, বাট বৈদেশিক সম্পর্কটা আবার কেন্দ্রের ব্যাপার। এখানে মমতা ব্যানার্জিকে বা এখানকার ওয়েস্ট বেঙ্গলকে উপেক্ষা করে করা কঠিন, কারণ এর আগে 1996-এ আমরা যখন দেখলাম যে গেঞ্জির চুক্তি হলো, তখন কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু হেল্প করেছিলেন। এইবার দেখেছি মমতা ব্যানার্জি বিরোধিতা করতেছেন। বিরোধিতার মধ্যে রাখা চুক্তিটা করা কঠিন, কিন্তু এটা কমপ্লিটলি দেয়ার ইন্টারনাল অ্যাফেয়ার্স, তারা এটা ম্যানেজ করবে, আমাদের কিছু করার নেই এখানে। আমাদের যেটা করার আছে যে হ্যাঁ, মমতা ব্যানার্জির সঙ্গে সুসম্পর্ক আমরা রক্ষা করে চলা, যেহেতু উনি আমাদের নেইবারিং মুখ্যমন্ত্রী, নেইবারিং রাজ্যের। সেইগুলি হয়তো আগামী দিনে হয়তো কোনো নির্বাচিত সরকার আসলে সেই বিষয়গুলি হয়তো আবার রিস্টার্ট হবে। ইন্টারিম গভর্নমেন্টের মেয়াদ তো প্রায় শেষ পর্যায়ে, তাদের পক্ষে এরকম লং টার্ম বৈদেশিক সম্পর্কের কি ধরনের রীতিনীতি এবং সেটার কিছুটা সিগন্যাল তো আপনারা দেখেছেন যে ইন্ডিয়ার ফরেন মিনিস্টার আসলেন, তারেক রহমান সাহেবের সাথে দেখা করলেন বেগম জিয়ার যে ফিউনারেলে, এরপরে ইন্ডিয়ান হাই কমিশনারও তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন, এবং পটেনশিয়াল প্রাইম মিনিস্টার হিসেবেই তো তারা দেখছে, সেই জন্যই তো সেই সম্পর্কটা তারা আগে ভাগে। এই প্রসঙ্গে একটু জিনিস জানতে চাইবো যে আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, বিশেষ করে কূটনীতিকরা দেখা করছেন। গতকালকেও রাশিয়া দেখা করেছে, নর্ডিক অঞ্চলভুক্ত দেশের রাষ্ট্রদূতরা দেখা করছেন। এই যে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, মানে যখন ভোটের প্রচারণা শুরু হতে যাচ্ছে, এই সময় একটি দলের প্রধানের সঙ্গে বারবার দেখা করা, এটা কি আসলে কোনো বার্তা দিচ্ছে, বা তারা কি কোনো বিষয় নিয়ে বা নির্বাচনী পরিবেশ নিয়ে কিংবা তাদের কোনো চাওয়া পাওয়া নিয়ে আলোচনা করতে পারে? না, এটা তো খুবই স্বাভাবিক। যদি যেহেতু তারা পটেনশিয়ালি, এখানে আমরা কি বুঝি যে এখানে হয়তো বিএনপি ক্ষমতায় যাবে, নাহলে জামাত যাবে, এর বাইরে তো কারোর যাওয়ার সম্ভাবনা নেই। তো বিএনপির সম্ভাবনাটা বেশি, এটা বড় দল তুলনামূলকভাবে। জামাতেরও সম্ভাবনা আছে, জামাতের সাথেও তারা দেখা করতেছে না তা নয়, আমির সাথে দেখা করেছে, কিন্তু বিএনপির সম্ভাবনায় বেশি। সুতরাং ওনার সঙ্গে ওনার পলিসিটা কি হবে, ইলেকশনের অবস্থাটা কি, ওনার সঙ্গে সরাসরি যে কথাগুলি তারা পাবে, যে ইনফরমেশনটা পাবে, সেটা তো পত্রপত্রিকার মাধ্যমে পাওয়া সম্ভব নয়। অনেক বিষয় থাকে যে গোপন থাকে, এটা হয়তো যখন তারা বৈঠক করে সেখানে আলোচনা হইতে পারে, দুদেশের বিষয় নিয়ে আলোচনা হতে পারে, দুদেশের বিষয় হইতে পারে, বাংলাদেশের ইন্টারনাল পরিস্থিতি হইতে পারে, রিজিওনাল পরিস্থিতি হইতে পারে, জিও পলিটিক্স হইতে পারে, সব বিষয়ই তো, ইলেকশনটাই তো মেইন প্রায়োরিটি, সেটাও হইতে পারে।
সুতরাং আমি মনে করি যে এটা অস্বাভাবিক কিছু না। এখন তারেক রহমান সাহেব যে সময় দিচ্ছেন সেটা হলো বড় কথা, কারণ উনি তো একটা ব্যস্ত সময়ে পদার্পণ করছেন। আজকে তো যাবেন শাহজালালের মাজার থেকে, কালকে ক্যাম্পেইন শুরু করবেন শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারতের মাধ্যমে। তো এটা তো আমাদের দেশের ট্রেডিশন আছে যে ওনারা মাজারের মাধ্যমে এখানকার সুফি সাধক তারা তাদের মাজার, এটা শেখ হাসিনাও করেছেন, খালেদা জিয়াও করেছেন, এখন তারেক রহমানও করেছেন। হয়তো জামাতে ইসলামী তারা হয়তো করবে না, কারণ তারা মাজারটা পছন্দ করে না, তারা হয়তো তারা মাজারে বিশ্বাসী না। হ্যাঁ, তো সেটাই যার যার পলিসি অনুযায়ী যার যে যাবে। তা আমি যেটা বলছি, তারেক রহমান সাহেব যেহেতু পটেনশিয়াল প্রাইম মিনিস্টার, সুতরাং তার সঙ্গে যদি অ্যাপয়েন্টমেন্ট পায় তারা দেখা করবেই, এটা সব দেশই করবে। যখন বার্মা ইলেকশন হলো 2015-এ, তখন ইলেকশনের আগে পরে সবাই সূচির সাথে দেখা করতে চাইছে, বিদেশি অ্যাম্বাসেডাররা। অং সান সুচি যখন প্রাইম মিনিস্টার হলেন, তো এটা স্বাভাবিক। সেখান থেকে নতুন আউটপুট নেওয়া, তাদেরকে মানে একটা প্রিকশনারি যে কোনো বিষয়ের জন্য পলিটিক্যাল পূর্বাভাস পাওয়ার জন্য তারা দেখা করবে, এটা অস্বাভাবিক কিছু তো না। জি, আমরা নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই। আপনি বলছিলেন যে তারেক রহমান সিলেটে যাচ্ছেন, তিনি শাহজালাল শাহপরানের মাজার দিয়েই তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তিনি 21 বছর পরে সিলেটে যাচ্ছেন, এই যে দীর্ঘ গ্যাপের পর সিলেটে যাচ্ছেন, সেখানে মানুষই বা কীভাবে নিচ্ছে, বা তার নির্বাচনী প্রচারণার যে শুরুর যে ধাপটা সেটিকে কীভাবে বিশ্লেষণ করবেন? নির্বাচনী প্রচারণাটা যেটা হচ্ছে সেটা হলো যে উনি বোধহয় আজকে ফ্লাইটে যাবেন, ওখানে মাজার জিয়ারত পরে সিলেটে একটা জনসভা করবেন, এরপরে তিনি রোডে আসবেন। আসার পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এরকম অনেকগুলি পথসভা বা রাস্তার জনসভা আছে। এই ইলেকশনের প্রচারণে এটা খুবই একটা ট্রেডিশনাল পন্থা। এটা আমাদের দেশে 91 থেকে যখন ডেমোক্রেসি রিটার্ন করছে তখন থেকে প্রত্যেকবারই এই রাজনৈতিক নেতৃবৃন্দ যে কটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন হয়েছে, এখন গত 3টা ইলেকশন যেখানে প্রতিদ্বন্দ্বিতাই ছিল না সেটার কথা আলাদা, কিন্তু নির্বাচনগুলিতে এই ধরনের প্রচার তারা করেছেন। তারেক রহমান কিন্তু একেবারেই ট্রেডিশন ফলো করছেন, যেটা তার মা বেগম খালেদা জিয়া অনুসরণ করেছিলেন। তো এখান থেকে আসার পরে আমরা শুনলাম যে কয়দিন প্রচারণার সময় আছে এর মধ্যে অন্তত 17টা জেলায় উনি সফর করবেন। এটা নির্বাচনী প্রচারের জন্য এখানে যে কয়টা বিষয় উনি হয়তো আলোকপাত করবেন, একটা হলো যে ওনারা ক্ষমতায় গেলে সমাজের জন্য কি করবেন, সোশ্যাল মানে কি প্রোটেকশন ব্যবস্থা নেবেন, যেমন ধরুন যারা ভালনারেবল, গরিব, দরিদ্র, হতদরিদ্র, তাদের জন্য কি করবেন, শিক্ষা দীক্ষায় তারা কি করবেন, তার স্বাস্থ্য ক্ষেত্রে কি করবেন, এই সমস্ত বিষয়ে বা বৈদেশিক নীতিতে তাদের কি পরিবর্তন বা কি চিন্তা ভাবনা আছে, এই বিষয়গুলি বিশেষ করে আমাদের দেশের উন্নয়নের আর দ্বিতীয় হলো কিছুটা হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, এই সমস্ত ক্ষেত্রে তারা কি করবে, এইসব বিষয়গুলি তারা নির্বাচনী ইশতেহারে যে জিনিসটা তারা বলবেন মেবি সেটাই তারা হয়তো রিপ্লিকেট করবেন। তো এটা সেগুলো হয়তো বিস্তারিত বলার চেষ্টা করবেন, মানুষকে ভোট জানার জন্য বলবেন। আরেকটা বিষয় জানতে চাইবো যে বিএনপির মধ্যে যে বিদ্রোহী প্রার্থীর কথা মাঝখানে আমরা আলোচনা করছিলাম, যে 79টি আসনে 92 জন বিদ্রোহী প্রার্থী বিএনপির এখন পর্যন্ত আছে। এদের তো অনেকেই বেশ গুরুত্বপূর্ণ পদেও ছিলেন বিএনপির মধ্যে। তারা কেন আসলে দলের হাইকমান্ডের সিদ্ধান্ত এই অমান্য করলেন? এটা কি কেন্দ্রীয় নেতাদের ইশারা থাকতে পারে? এটা এক একটার এক এক কারণ আমার ধারণা। কারণ এগুলি আমরা অতীতে যা দেখেছি, একটা হলো স্থানীয় ফ্যাক্টর। একটা আসনে আপনি সারা বছর রাজনীতি করছেন, নির্যাতন সহ্য করছেন, নেতা কর্মীদের সাথে গেছেন, ইলেকশনের সময় আপনি ছেড়ে দিলেন, বাইরে থেকে একজন বা অন্য কোনো দলের একজন অ্যালায়েন্সের হিসেবে তার জন্য ছেড়ে দিচ্ছেন, সেই জায়গাটা হয়তো উনি হাতছাড়া করতে চাচ্ছেন না, সেটা একটা কারণ। আর দ্বিতীয় হইল কোনো কোনো জায়গায় হয়তো পার্টি থেকে বলা হয়েছে যে না ঠিক আছে, আপনি যদি নির্বাচন না করেন তাহলে আপনাকে আমরা ক্ষমতায় গেলে একটা মন্ত্রী বানাবো বা আপনার জন্য কিছু, কিন্তু সে চিন্তা করে দেখছে আমার মানে পায়ের তলার মাটি যদি সরে যায়, নিজের আসনটাই থাকছে না, সরে যায়, তাহলে ওই মন্ত্রিত্ব আমার, যারা এটা ভাবছে তারাই এই প্রতিদ্বন্দ্বিতা গেছে। তো এই জিনিসটা বিএনপির জন্য যেটা হবে যে এক হইতে পারে যে বিএনপির প্রার্থী হয়তো ধানের শীষ দেখে জিতে যেতে পারে, আর যদি পটেনশিয়াল প্রার্থী ভালো হয়, যদি অ্যালায়েন্সের প্রার্থী হয় সেক্ষেত্রে তো বিরাট চ্যালেঞ্জ। তাহলে বিএনপির প্রার্থী থেকে বিএনপির ভোটাররা আবার বিদ্রোহীকে ব্যাক করতে পারে, এক এক জায়গায় এক এক রকম হইতে পারে। আর থার্ড যেটা হইতে পারে যে বিএনপি এবং
বিদ্রোহী মারামারিতে জামাত ইসলামের প্রার্থীও পাশ করে যেতে পারে। সুতরাং এটা একটা মাল্টিপল চ্যালেঞ্জের বিষয় সৃষ্টি করেছে এবং এখানে বেশিরভাগ ক্ষেত্রে এই 92 জন প্রার্থী যারা বিদ্রোহী তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং এটা আমাদের দেশে দেখা যায় যে এরকম বহিষ্কার করা হয়, বাট যদি সে জিতে আসতে পারে বা একটা সার্টেন টাইম পিরিয়ডে পরে বহিষ্কার তখন হয়তো তাকে কাছে টেনে নেওয়া হয়। তখন হয়তো পার্লামেন্টে গিয়ে তারা হয়তো একসাথে কাজ করে, কারণ তাদের রাজনীতি তো একই, তারা হয়তো কোনো কারণে বশত হচ্ছে। তো এরকম ব্যাপার এখনো আছে। তো এটা স্থায়ী বিচ্ছেদ আপনি বলতে পারেন না এই দলের থেকে, সাময়িক বিচ্ছেদ, এবং এই সাময়িক বিচ্ছেদ হইলেও এখন দলের নেতা কর্মীদের সাথে তার কিরকম ভাব আছে ওই এলাকায় সেটার উপর নির্ভর করবে তার জয় পরাজয়। এই যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছি নির্বাচনকে ঘিরে, আমরা দেখলাম অনেকেই শঙ্কার কথা বলছে, কয়েক জায়গায় মারামারির ঘটনা ঘটেছে, আমরা ক্যান্ডিডেট মারা যাওয়ার ঘটনাও দেখেছি এর আগে। কিন্তু যেই প্রসঙ্গটি প্রধান উপদেষ্টা গতকাল বলেছেন যে যেসব অবৈধ অস্ত্র লুট হয়ে গেছিল সেগুলো উদ্ধার করতে হবে, একই সাথে ঝুঁকিপূর্ণ যেটা নির্বাচন কমিশন বলে থাকে তারা গুরুত্বপূর্ণ আসন 22,000 ভোট কেন্দ্রে সিসিটিভি বসানো হচ্ছে। এই সিসিটিভি বসিয়ে কি আসলে নির্বাচনের সহিংসতা কিংবা অনিয়ম কিংবা ভোট রিগিং এটা কি আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব? আমার মতে যত রকমের পদ্ধতি আছে সব ব্যবহার করে, সিসিটিভি হলো একটা। সিসিটিভি দিয়েই যে সব বন্ধ করা সম্ভব তাও না, আবার সিসিটিভি না দিলেই যে কিছু হবে তাও না। আমি যেটা বলতে চাচ্ছি যে এই বছর ঝুঁকিটা বেশি, এই বছর ঝুঁকিটা বেশি। আপনি একটা কারণ প্রধান উপদেষ্টা নিজেই বলে দিচ্ছেন যে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার হয় নাই, অনেক দাগি আসামি গ্রেফতার হয় নাই। এই বছর যে অস্ত্র উদ্ধারের অভিযানটা হয়েছে সেখান থেকে তো কোনো সাকসেস আমি দেখি না, কারণ পুলিশের খুব ভঙ্গুর দশা, তারা এই সমস্ত ব্যাপারে করাচ্ছে নিজেদের, এটাই বেশি। তারপরে এই যে দুই একটা প্রমাণ দেখেন, এই যে সীতাকুণ্ড যে মারামারিটা হলো রেবেল লোক, জঙ্গল সলিমপুরে, হ্যাঁ জঙ্গল সলিমপুরে, তো এই জিনিসটা কি সিগন্যাল দিচ্ছে, কি সিগন্যাল দিচ্ছে, মানে এই বছর ব্যাপক সহিংসতার আশঙ্কারই সিগন্যাল দিচ্ছে। এবং বড় কথা হলো যে ভোটের দিনে যে সমস্ত ক্ষুদ্র গোষ্ঠী আছে কোনো একটা এলাকায় যারা বসবাস করে, যাদের নাই, যেমন মনে করেন হিন্দুদের ভোট ফর এক্সাম্পল, হিন্দুরা এখানে কিভাবে পরিচয়, সবাই নৌকার ভোট ব্যাংক, আওয়ামী লীগের লোক। এখন এরা যদি ভোট কেন্দ্রে না যায় তাইলে বলবে যে এরা তো ভোট কেন্দ্রে যায় নাই, আবার যদি ভোট কেন্দ্রে যায় কারে ভোট দিচ্ছে, এই সমস্ত। তো সুতরাং এই সমস্ত জায়গাগুলিতে আলাদা স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা নিতে হবে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বা যেখানে মহিলারা ভোট কেন্দ্রে যাচ্ছে সেইখানে। সব মিলে আমি মনে করি যে এই ব্যাপারে মানে যত বেশি সিকিউরিটি মেজার্স নেওয়া যায়, আর সবচেয়ে বড় কথা হলো যেটা পলিটিক্যাল কনসালটেশন সবসময় থাকতে হবে, উপর পর্যায়ে হইলেও প্রধান উপদেষ্টার উদ্যোগে হোক বা স্থানীয় পর্যায়ে হোক, রাজনৈতিক যে বিএনপি এবং জামাতের যারা আছেন সবাই আলোচনার মধ্যে থাকতে হবে যে আমরা যাই করি মারামারি করব না। সেই নির্দেশনাটা কিছুটা হইলেও প্রভাব বিস্তার করবে, কারণ পলিটিক্যাল রিকনসিলিয়েশন ছাড়া আইন শৃঙ্খলা বাহিনী এককভাবে এটা নিয়ন্ত্রণ রাখতে হবে। থার্ড হইল সেনাবাহিনীকে রোল প্লে করতে হবে, এটা হলো লাস্ট রিসোর্ট। সেনাবাহিনী যে তারা নিযুক্ত হয়েছেন তারা যদি ভূমিকা পালন করেন ডেফিনেটলি আমরা এই আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণ রাখতে পারবো এবং একটা ভয়ভীতির পরিবেশ থেকে রক্ষা করতে পারবো। এবং সবচেয়ে বড় ভয় হলো আফটার ইলেকশন, কারণ এখানকার ইতিহাস নাই যে ফলাফল মেনে নিচ্ছে, ফলাফল যখন মেনে নিচ্ছে না তখনই আবার নির্বাচনের পরের সহিংসতা অনেক সময় বেড়ে যায়, সেটাও ভয়ঙ্কর হতে পারে। অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ করিম আজকে প্রাণবন্ত আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।